নমস্কার। ঠিক ৮টা বাজে আমরা সকালবেলাই বলেছিলাম আজকে রাজীব সরকারের একটি সাক্ষাৎকার আপনাদের সামনে নিয়ে আসবো। সমাজকর্মী রাজীব সরকার ঠিক ৮টা বাজে উনি সময় দিয়েছেন এবং যে কথাটা ছিল আ ভোটের ফলাফল বেরোনোর আগে একটি উস্কানিমূলক মন্তব্যের জন্য রাজীব সরকারই প্রথমবার আ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মামলা দায়ের করেন। এবং সেই মামলা এখনো হাইকোর্টে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট রায় দিয়েছেন যে তাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যদিও এছাড়াও ইতিমধ্যে আরও একটি ঘটনায় সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে সেই সিআইডির তলব এড়িয়ে গেছেন। রাজীব সরকারকে আজকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। প্রথমেই রাজীববাবুকে আমরা যেটা জানতে চাই, প্রায় 2013-14 সাল থেকে আপনি বাগুইআটি ভিআইপি সংলগ্ন বা রাজারহাট সংলগ্ন টোটাল যত এরিয়াতে প্রচুর হোটেল এবং সেখানে ডান্স বার ছিল সেগুলো ধ্বংস করেছেন আপনি। আপনার পরিবারের কথা বা পারিপার্শ্বিক প্রিয়জন, একটা এই জাতীয় কাজ করতে গেলে তো আমাদের সবার আগে চিন্তা হয় যে আমাদের পরিবারের প্রিয়জনরা রয়েছেন, তাদের একটা নিরাপত্তার বিষয় নিশ্চয়ই থাকে। একটা এইসব ইলিগাল ডান্স বারগুলোকে একটা যে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে একটা কানেকশন থাকে, এটা তো সবাই আমরা জানি। তো সেই পরিবারের মানুষদের কথা, ভয়ঙ্করতম একটা লড়াই করে গেলেন, তাদের কথা একবারও ভাবলেন না? মানে এটার কারণ কি? ড্যান্স বার এমন একটা পরিস্থিতিতে তৈরি চলে গেছিল। ড্যান্স বার ইতিহাসে যাচ্ছি না, কিন্তু ড্যান্স বারে কতগুলো পয়েন্ট বলছি। ড্যান্স বারটা এমন একটা সিচুয়েশন আমাদের সমাজে তৈরি করেছিল, যেখানে বাড়ির স্বামী সে ড্যান্স বারে টাকা লোটানোর পরে, যখন সে তার হাতে আর কোনো টাকা নেই, নিজের ওয়াইফকে নিয়ে এসে ড্যান্স বারে নাচানো শুরু করেছিল। বাগুইআটি উমাশঙ্কর কলেজ, নারায়ণতলা যে যে জায়গাটাকে বলা হয়, সেখানে ক্যালিফোর্নিয়া বলে একটা বার ছিল। সেই বারে আমার নিজের চোখে দেখা, এবং সেই সময় বাগুইআটি থানার আইসি সুকোমলকান্তি দাস, তিনি এবং আমি দুজনে মিলে দাঁড়িয়ে দেখছিলাম একটা 15 বছরের মেয়ে আর একটা 14 বছরের মেয়ে টু পিস পরে একদল লোকের সামনে ড্যান্স করছে। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা মদ খাচ্ছি আর সেই মেয়েগুলোকে আমরা টাকা লোটাচ্ছি, যাদের বয়স মাত্র 14 আর 15। সমাজ এই জায়গাটায় পৌঁছে গেছিল। শুধু এইটুকু নয়, 2013-14, 12-13-14 এই সময়টাতে ভিআইপি রোডের উপর দিয়ে স্বামী তার বউকে নিয়ে যেতে পারতো না, বাবা তার মেয়েকে হাত ধরে রাত সন্ধে হলেই আর নিয়ে যেতে পারতো না। বাবার সামনে মেয়েকে জিজ্ঞেস করতো, বড়লোক বাপের ছোট লোক ছেলেরা, যে আপনার রেট কত। স্ত্রীকে স্বামীর সামনে বলতো যে আপনাকে কত টাকা দিলে আপনার এনাকে আমার সঙ্গে শুতে দেবেন। পুরো রাজারহাট, বিধাননগর, ব্যারাকপুরের এই পুলিশ কমিশনারেট এরিয়া পুরোটাই একটা জ্বলন্ত এবং চলন্ত বেশ্যালয়ে পরিণত হয়েছে। এই দিনগুলো আমি দেখেছিলাম। সমাজ এত ভয়ঙ্করভাবে এর মধ্যে জড়িয়ে যাচ্ছিল, তাকে বন্ধ করাটা অত্যন্ত জরুরি ছিল। সেখানে আমি আমার নিজের পরিবার, নিজের ফ্যামিলি বা আমার লাইফ এসব নিয়ে চিন্তা করিনি। সে সময় বিধাননগর পুলিশ আমাকে দুহাত ভরে সাহায্য যেমন করেছিল, বিধাননগর পুলিশ তারা তাদের কাজ ঠিক করার জন্য আমাকেও তারা পুরোপুরি ব্যবহার করেছে। তো সেই কারণেই আমরা কাজটা করেছিলাম। তখন সেখানে নিজের জীবন বা আমার পরিবারের জীবন নিয়ে আমি ভাবিনি, এই কারণেই ভাবি। আপনি একটি অন্য সংবাদ মাধ্যমকে বলেছেন এই ডান্স বারগুলি যে ডান্স বারের ইলিগাল ডান্স বার বলুন বা যাই হোক, বা টোটাল যে আন্ডারওয়ার্ল্ড নেক্সাস তৈরি হয়েছিল রাজারহাট, গোপালপুর টোটাল অঞ্চল জুড়ে, বাগুইআটি অঞ্চল জুড়ে, সেইটার পেছনে কোনো না কোনোভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের হাত বা সংস্রব রয়েছে। তারপরেও সেই লড়াই আপনি চালিয়ে গেছেন এবং সর্বপ্রথম আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন।
সেই মামলা কোর্টে চলছে, নতুন কোনো কি আপডেট আছে যা এখনো আমরা কেউ জানি না আর কি? মানে সেটা মানে উস্কানিমূলক যে বক্তব্যের জন্য যে এফআইআরটা করা হয়েছে, হুম। সেই এফআইআরে অভিষেক ব্যানার্জি তিনি হাইকোর্টে গেছিলেন, তিনি হাইকোর্ট থেকে ওটাকে খারিজ করার চেষ্টা করেছিলেন, খারিজ হয়নি। মাননীয় বিচারপতি তিনি যে অর্ডারগুলো দিয়েছেন সেগুলো আপনারা সবাই জানেন। কিন্তু এখানে একটা ডেভেলপমেন্ট হয়েছিল। ডেভেলপমেন্টটা এটাই যে অভিষেক ব্যানার্জি যখন হাইকোর্টে যান তার আগেই আমার পক্ষ থেকে অ্যাডিশন অফ সেকশন একটা আবেদন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ডিপার্টমেন্টকে জমা দেওয়া হয়েছে। সেখানে নতুন কিছু সেকশন অ্যাড করা জন্য আবেদন করা হয়, যে সেকশনগুলো পুরোটাই নন বেলেবল। না, আগেও তো নন বেলেবল একটাই মামলাটা হয়েছিল, হ্যাঁ, তারপরেও নতুন করে আরো কিছু অ্যাড করা আরো হচ্ছে কিছু সেকশন অ্যাড করা হয়েছে হ্যাঁ, যেগুলো নন বেলেবল। সেটা পুলিশ এখনো অ্যাড করেনি, সেটা আচ্ছা। আমরা আবেদন করেছিলাম আচ্ছা। সেকশন অ্যাড করার জন্য। ওকে। এবং সেটা এই যে সেকশন নতুন করে অ্যাড করা, এটাতে আমরা সামনে এনেছিলাম যে সেই সময় তৃণমূল সরকার যদি ফিরে আসতো তাহলে কত বড় একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল এবং মানে মানুষ কিলিং হয়ে যেত, মানে মাস কিলিং। এখানে এই আপনার দুটো কথার মধ্যে আমি কোথাও গিয়ে একটু ফারাক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি একটা নতুন অ্যাক্ট কিছু বুঝতে পারছেন যেটা আপনারা অ্যাড করতে বলছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে, যদিও এখনো তারা আবেদন করেছেন, অ্যাক্ট সেগুলোকে এখনো অ্যাড করেনি। আবার এদিকে আপনি অনুভব করছেন যে একটা মাস কিলিং বা একটা বড় দাঙ্গা বা একটা বড় কোনো কনস্পিরেসি সেখানে ছিল। এই মাঝখানে একটা ব্রিজ পড়ে থাকছে। আপনারা কি নতুন করে কোনো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো না, অভিষেক ব্যানার্জি বলেছিলেন 4 তারিখের পরে উনি ডিজে বাজাবেন। উনি বলেছিলেন 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের পর সাথে ডিজে বাজাবেন। উনি বলেছিলেন আমরা দেখে নেবো 4 তারিখের পরে। কিন্তু এই যে দেখে নেবো এবং 4 তারিখে জিতে যাওয়ার পরে কি এই যে আপনার 4 তারিখের পরে ডিজে বাজাবো, সেটা কি ছিল অ্যাকচুয়াল, ওটা কি ছিল? সবাই তো আমরা বলছি, মিডিয়াতে সবাই আমরা বলছি, বা আপনার বড় বড় সব লিডাররা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজাবেন। এই ডিজেটা কি বাজাবেন, মানে কোন ডিজে বাজানোর কথা উনি বলেছিলেন? আমরা স্পেসিফিক্যালি অভিষেক ব্যানার্জি তার এফআইআর খারিজ করার আগের মুহূর্তে আমরা বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিতভাবে সেই বিষয়ে আমরা তথ্য প্রমাণ জমা দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম এই অভিষেক ব্যানার্জির বক্তব্যের সাথে একটা মাস কিলিং বা একটা কোনো সেকশন অফ মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার নেমে আসছে, একটা কনস্পিরেসি তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় ক্রিমিনাল কনস্পিরেসি। আমি ঠিক ওই ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করে, মানে দিকে এমন কোনো দুর্নীতির খোঁজ পেয়েছেন যা এখনো কারোর নজরে আসেনি, বা কনস্পিরেসির খোঁজ পেয়েছেন যা কারোর নজরে আসেনি? এটা দুর্নীতি নয়, এটা হচ্ছে 4 তারিখে ভোটে জিতে আসার পর যে ষড়যন্ত্র করা হয়েছিল এবং যে ভয়ঙ্কর অত্যাচার নেমে আসতো পশ্চিমবঙ্গের বুকে, যে কনস্পিরেসিটা ভোটের আগেই ফাইনাল হয়েছে এবং ভোটের রেজাল্টের আগে সিদ্ধান্ত হয়ে গেছিল যে এইটা করা হবে। এই কনস্পিরেসিটার সঙ্গে সরাসরি অভিষেক ব্যানার্জির কানেকশন আছে কি নেই, আমরা সেটাই তদন্ত চেয়েছি। এবং আমরা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি যেখানে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আমি আপনাকে ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব এই ভিডিওটা দেখছেন, আমি জানি সবাই আমার ভিডিও দেখে, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের? বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন? বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে, 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে
কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো সেটাও আর বলার অপেক্ষা রাখে না। এইবার এই ভিডিওটা আমি আপনাকে শোনালাম, এই ভিডিওটাকে সামনে রেখেই আমরা বিধাননগর কমিশনারেটে অ্যাডিশন মানে সেকশন অ্যাডিশনের জন্য বলেছি এবং রিজু দত্তকে এই মামলায় যুক্ত করে আমরা অ্যারেস্টের আবেদন করেছি। সেটা আপনাদের চ্যানেলে সর্বপ্রথম আমি প্রকাশ করলাম। এছাড়াও কি আর কোনো মানে তথ্য আপনি পেয়েছেন যেখানে অভিষেক বাবুর এমন কোনো দুর্নীতি যা এখনো কারো নজরে আসেনি? এখনো আরেকটা পার্টের দুর্নীতি আপনাকে আমি বলছি, যে পার্টটা এখনো অবধি সামনে আসেনি, সেটা আমাদের মানে আমরা চেষ্টা করব আগামী দিনে এটাকে সামনে আনার, অথবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবনির্বাচিত শুভেন্দু অধিকারী মহাশয় যদি এই বিষয়টার লক্ষ্য রাখেন তাহলে মনে হয় একটা নতুন দিগন্ত খুলবে দুর্নীতির। সেটা হচ্ছে এই যে ভোটের আগে রাস্তাঘাট হঠাৎ করে খুব মানে ঠিক করার ধুম পড়ে গেছিল। এই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে পিচের বদলে পেভার ব্লক দেওয়া হচ্ছিল, পিচ না কিন্তু, বিটুমিন না কিন্তু, না। আমাদের হঠাৎ করে সমস্ত পিচের রাস্তা খুঁড়ে, যেগুলো ভালো রাস্তা সেই রাস্তা খুঁড়েও পেপার ব্লক মানে পেপার ব্লক বসানো হচ্ছে। আমাদের অফিসের নিচের রাস্তাটাই তাই হয়েছে। এটা কেন হঠাৎ করে সব ছেড়ে দিয়ে বিটুমিন পিচ এসব বাদ দিয়ে হঠাৎ কেন পেপার ব্লক কেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম করে, আমি জানি না এর মধ্যে অভিষেক ব্যানার্জি কতটা কি যুক্ত হচ্ছে, এটা তো তদন্ত বলবে। এই যে সরকারি টাকাতে পেভার ব্লক যে বসানো হচ্ছে, এই পেভার ব্লক তৈরিতে প্রথম লাগে হচ্ছে বালি, পাথর বা স্টোন চিপ এবং ফ্লাই অ্যাশ। এই পেভার ব্লকগুলো মূলত ইউজ হয় যেগুলো ছোটখাটো রাস্তা যেখানে কম মানে কম ওয়েটের গাড়ি যায়, বা ফুটপাথ, বা ধরুন যেখানে খুব হাই রেঞ্জের গাড়ি যায় না সেরকম জায়গায়, যেখানে জল জমে, যাতে জল তাড়াতাড়ি পাস হয় তার জন্য ওই পেভার ব্লকগুলোকে বসানো হয়। মজার বিষয়, পশ্চিমবঙ্গে হঠাৎ করে এই পেভার ব্লক বসানোর বিষয় আপনি যদি দেখেন, অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং কোড, আইআরসি, MORTH এবং PWD ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী এই পেভার ব্লকগুলো কখনো কোনোভাবে হাই ট্রান্সপোর্ট এরিয়া বা স্টেট রোড, এই যে মানে বড় বড় রাস্তা যেখানে ভারী গাড়ি চলে, আমি আরেকটু পরিষ্কার জানি সেই জায়গাগুলোতে কখনো বসানো যায় না। না, আমি হাই রোড বলতে আরেকটু দর্শকদের জন্য পরিষ্কার করে বলতে চাইছি, আমাদের সাধারণ যশোর রোড, ভিআইপি রোড, এই রাস্তার কথা বলছেন না বম্বে হাইওয়ে? না না না, আপনি ভিআইপি রোডেও বসাতে পারবেন না, যশোর রোডেও বসাতে পারবেন না, ন্যাশনাল হাইওয়েতেও বসাতে পারবেন না। তাহলে নিজস্ব বাড়ির গলিতে, নিজস্ব বাড়ির গলি, নিজস্ব ফুটপাথ, আচ্ছা, ফুটপাথ এলাকা, পৌরসভার ফুটপাথ, আচ্ছা, এমনকি আপনার ফুটপাথ মানে কি, মানে আপনার এই যে পৌরসভার যে রাস্তাগুলো যেখান থেকে ট্রাক যায় বা বড় বড় গাড়ি যায়, বাস যায়, সেখানেও আপনি বসাতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছিল যে এই পেভার ব্লক গুলো সেই সব রাস্তাতেও বসানো হচ্ছিল। আচ্ছা, এটা কেন বসানো হচ্ছিল? কারণ এর পিছনে একটা বালি এবং পাথরের একটা দুর্নীতি চক্র কাজ করছিল। আচ্ছা, তার সঙ্গে কাজ করছিল CSCর কোলাঘাট তাপবিদ্যুৎ, ওখানে যে ফ্লাই অ্যাশ যে রাখা আছে, সেই ফ্লাই অ্যাশকে ওর সাথে মিক্সড করে এই পেভার ব্লক গুলো তৈরি হচ্ছিল সিমেন্টের জায়গায়। এবং এটার কোনো না কোনো কানেকশন অভিষেক ব্যানার্জির কোনো না কোনো জায়গায় রয়েছে বলে আমাদের সন্দেহ। আমরা সেই কারণে এই বিষয়টা আজকে সরকারের সামনে আপনাদের চ্যানেলে আমরা বিষয়টাকে তুলে ধরলাম। আগামী দিনে এটাকে নিয়ে আমরা হাইকোর্ট মুভ করব। আপনারা যে এত মানে বিশেষ করে আপনি সেই 2014 থেকে
মানে প্রায় মৌচাকে ঢিল মারার মতো, কোথাও ইলিগাল ডান্স বার ধ্বংস করছেন বা সেই সাম্রাজ্য ধ্বংস করছেন, এছাড়াও আরো অনেক কিছু কাজ সম্পর্কে আমরা আমরা জানি আপনি করেছেন। এখন আপনি আবার এই কাজগুলো করছেন। ইতিমধ্যেই বাগুইআটির একটা বিস্তীর্ণ অঞ্চল, ভিআইপি থেকে নিয়ে বাগুইআটি, লেক টাউন, সমগ্র রাস্তার দুপাশে যে অবৈধভাবে দোকান গজিয়ে ওঠা সরকারি জমির ওপরে, সেই নিয়ে আপনি প্রতিবাদ করেছেন। না, তার কাজ ভাঙা শুরু হয়ে গেছে। সেটা তো শুরু হয়ে গিয়েছে। এবং এই যে এত কিছু কাজ করছেন, আপনার কি ভয় ডর নেই? মানে মৃত্যু ভয় বলে কিছু নেই? আপনারা তো এর আগেও 2017 সালে একবার কপালে এখনো দু হাজার পনেরো 2016-তে আমার বাড়ির সামনে কপালে আমাকে এখনো মারার দাগ করার রয়েছে, কপালে চেষ্টা সেই দাগ করেছে। এখনো রয়েছে। এখনো মেরেছে আমাকে, এই 2024-এও মেরেছে, 2025-এও মেরেছে, 26-এও মেরেছে। আজকেই আমার বাড়ি ঘেরাও হয়েছিল। ইন্টারভিউ দেওয়ার 1 ঘন্টা আগে আমার বাড়ির সামনে সব এসে হাজির হয়েছিল, পুরো ঘেরাও হয়েছিল বিধাননগর পুলিশকে। আমি 100 ডায়াল করে আমি বিধাননগর পুলিশের হেল্প পাইনি। 100 ডায়াল করেছি বিধাননগর পুলিশের, সেখান থেকে আমি ফোন করেছি, তাদেরকে বলছি আমাকে একটু পুলিশের আরটি ভ্যান পাঠান, আমার বাড়ির নিচে প্রচুর লোক রয়েছে, আপনারা একটু তাড়াতাড়ি পাঠান। তারা আমাকে বলছে আমাদের কিছু করার নেই, আমরা আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করুন। ভাবুন আপনি, আমি ওই অবস্থায় ফোন নাম্বার লিখবো, লিখে আমি ফোন নাম্বার ডায়াল করব। আমার বাড়ির নিচে সবাই দাঁড়িয়ে আছেন, পুরো একদম সব পুরো মানে আমার প্রতিবেশীরা সব ভয় পেয়ে গেছে। আমাকে 100 ডায়াল থেকে আমাকে 100 থেকে বলছেন যে আপনি নাম্বার টুকে আপনি ফোন করুন। আমি তাকে রিকোয়েস্ট করছি বারবার যে আপনি দয়া করে একটু জানিয়ে দিন না। তিনি ফোনটা কেটে দিলেন। আচ্ছা, আমরা জানি যে আপনার নিজের ব্যক্তিগত জীবন, সেই সম্পর্কে আপনি বেশ কিছু টাকার ঋণে এখনো জর্জরিত, বেশ 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 কিছু টাকার। আপনাকে যদি সাধারণ মানুষ যদি কোনো অনুদান দেয়, আপনি সেটা নেবেন তাদের মতো করে? অনুদান বলতে কি ভিক্ষে? দেখুন, ভিক্ষে আর অনুদানের মধ্যে একটা ফারাক আছে। না, অনুদান যেমন মমতা ব্যানার্জিও অনুদান দিতেন, না, ওই অনুদান নয়। ঠিক আছে, মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিতেন সেটা অনুদান দিতেন। হ্যাঁ, আর ভিক্ষে জিনিসটা সম্পূর্ণ আলাদা, সেটা আমি স্বইচ্ছায় নিতেও পারি, নাও নিতে পারি। যদি মানুষ আপনার পাশে দাঁড়ায়, আপনি একসময় ফুটপাতের মুমূর্ষ ভিখিরির পাশে দাঁড়িয়েছেন, বহু গরিবের পাশে দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবেই সেই মানুষরা, আমি মানুষের কথা বলছি, সে মানুষ দরিদ্র হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, যে কেউ হতে পারে, সেই মানুষরা যদি আপনার পাশে দাঁড়ায়, তাহলে কি আপনার ঠিক এই মুহূর্তে আপনার ঠিক ঋণের চাপটা কতখানি? বিভিন্ন বিষয় তো সেই দেখুন, আমার বাবা মাকে বাঁচাতে গিয়ে মানে আমি পাগলের মতো লোকের কাছ থেকে টাকা ধার করেছিলাম, ব্যাংক থেকে টাকা ধার করেছিলাম, পাগলের মতো আমার কাছে অনেক ধার রয়েছে, আমি অনেকটা মেটাতে পেরেছি। এখনো প্রায় আমার 10 লাখ টাকার কাছাকাছি আমার মানে ঋণ আছে। ব্যাংকের লোকেদের টাকা দিতে পারি না, তারা আমার বাড়িতে এসে আমাকে মারধর করে যান। আমি সেগুলো কিন্তু কখনো পুলিশকে জানাই না, কারণ হচ্ছে আমার বাড়িতে ব্যাংক টাকা পাবে, আমি টাকা দিতে পারি না, তার জন্য ব্যাংকের লোকেরা এসে হুমকি দিচ্ছে, আমাকে মারধর করে যাচ্ছে, সেটা আমি পুলিশকে কখনোই জানাতে পারবো না যে আমার বাড়িতে এসে আমাকে মারধর করে যাচ্ছে, কারণ তারা আমাকে টাকা পাবে। আমি তার জন্য পুলিশকে সাহায্য করতে, আমি বলতে পারি না যে আপনি আমাকে এসে বাঁচান। এবার ধরুন এই মানুষ, এই সাধারণ মানুষ, যে মানুষদের জন্য আমি এত লড়াই করেছি, এই যে সমস্ত ব্যাংকের লোকেরা রিকভারি এজেন্ট হয়ে আমাকে এসে মারধর করছেন, তারাও কিন্তু তাদের বাড়ির যে সন্তান, তাদের জন্য কিন্তু আমি লড়ছি, সেটা তারা জানেন না। তারা আমাকে মারধর করছেন, তারা আমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছেন, আমি তাদের কাছে হাত জোর করে সময় চাইছি, আমাদের টাকা নেই, আমি দেবো কোথা থেকে? আপনি যে অনুদানের কথা বলছেন, সেটা যদি ভিক্ষে হয়, যদি সাধারণ মানুষরা যদি আমাকে ভিক্ষে দেয়, যে হ্যাঁ আমাকে যদি বলে রাজীব আমি তোমাকে ভিক্ষে দিচ্ছি কিছু টাকা, আমি হাত পেতে আপনি যখন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়েছিলেন, আপনি যখন অনেক আমরা জানি অনেক দুস্থ ছাত্রছাত্রীকে আপনি পড়িয়েছেন, তারা পড়াশোনা বন্ধ হয়ে গেছিল আর্থিক, তাদেরকে তো আপনি ভিক্ষে দেন না? ঠিক সেইভাবে তারা যেমন, আপনি যেমন তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমি অনুদানও বলছি না, আমি ভিক্ষা বলছি না, আপনি যেমন তাদের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেইভাবে যদি সাধারণ মানুষ যদি আপনার পাশে দাঁড়ায়, তাদের সামর্থ্য অনুযায়ী, কেউ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, আবার মেবি 1000 টাকা, 2000, তাদের ইচ্ছে, তাহলে কি আপনি নেবেন? হ্যাঁ, যদি নেন, তাহলে আমি বলবো আপনার ইউপিআই
যে নাম্বার, সেই নাম্বারটা আপনি দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারেন, দেখুন, বা যদি আপনি বলেন আমরা শেয়ার করে দিতে পারি। আপনিও শেয়ার করতে পারেন। আমাকে যদি কোনো সাধারণ মানুষ, ধরুন আজকে আমি যে কদিন বেঁচে আছি সমাজের জন্য বাঁচবো, কারণ আজকে আমার হারা বাড়ার কিছু বাকি নেই। আমি খুব বেশি দিন বাঁচবো না, এটা আমি নিজে জানি, কারণ আমার শরীরে কিছু রোগ বাসা বেঁধেছে এবং কিছু মানে কঠিন রোগ বাসা বেঁধে নিয়েছে, সেটা জেলের জন্য। এই জেলে যাওয়ার জন্য আমার কিছু রোগ শরীরে ধরে নিয়েছে। আমার বেশি দিন আয়ু নেই, সেটা আমি নিজেও জানি। যদি কোনো সাধারণ মানুষ আমাকে কেউ 10, 5, 50, 1000 যাই আমাকে যদি কেউ ভিক্ষে দেন, বা যদি কেউ আমাকে ভালোবেসেও দেন, সেটাও আমি নিতে রাজি আছি। কারণ তারা যদি আমাকে যে টাকাটা দেবে, আমি সেই সমাজের জন্যই, যে কদিন বেঁচে থাকবো আমি সমাজের জন্যই করব। গতকাল আমাকে টাকা 2000 টাকা আমাকে ভিক্ষে বলুন বা সাহায্য বলুন আমাকে করেছেন বাগড়ি থানার তৎকালীন আইসি সুকোমল কান্তি দাস। তিনি নিজে পাঠিয়েছেন, কারণ তিনি জানতে পেরেছেন যে আমার খাবার টাকা নেই, আমি ওষুধ খেতে পারছি না, কারণ আমার যে শরীরে যে রোগটা বাসা বেঁধেছে, তার যে ওষুধের খরচাটা সেটা আমি নিতে পারছি না, আমি ওষুধ কিনতে পারছি না, ফলে আমার শরীরটা আস্তে আস্তে ডিটোরেট করছে। উনি আমাকে 2000 টাকা, কালকে রাতে দেখলাম 2000 টাকা উনি আমাকে পাঠিয়েছেন। এরকম আমাকে অনেকেই মাঝে মাঝে পাঠায়, কেউ 50 পাঠায়, কেউ 1000 পাঠায়, কেউ 2000 পাঠায়, কেউ 3000 পাঠায়। আমি নিই, আমার কোনো আপত্তি নেই। আমার যে নাম্বার আছে সেই নাম্বারেই আমার জিপে আছে। যারা কেউ যদি ভালোবেসে দেয়, আমি নিশ্চয়ই ভাত পেতে নেবো। তাহলে বেস্ট হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনার কিউআর কোডটা এখানে দিয়ে দেবো, কারণ ফোন নাম্বারটা ওপেনলি দেওয়া তো সবসময় ঠিক না। কিউআর কোড যেটা আছে, সেই কিউআর কোডটা দিয়ে দেবো, সাধারণ মানুষ ডেফিনেটলি আপনার পাশে দাঁড়াবেন। হ্যাঁ, এবং যদি দেখুন আজকে যদি সাধারণ মানুষ আমার কিউআর কোডে যদি আমাকে কিছু অর্থ সাহায্য করেন, এইটুকু আমি বেঁচে থাকার যে কদিন বেঁচে থাকবো, এইটুকু কথা দিতে পারি যে আমি যে কদিন বেঁচে থাকবো এই মানুষের জন্যই করব, এইটুকু কথা দিতে পারি। কিন্তু হ্যাঁ, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, দিলে আমার কোনো আপত্তি নেই, আমার প্রয়োজন আছে। আর আমি দুর্নীতি করতে পারবো না, আর কোনো রাজনৈতিক দলেও ছত্রছায়ায় আমি যেতে পারবো না, এটা একদম পরিষ্কার কথা। তাতে আমাকে যদি রাস্তায় হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাতেও আমি রাজি আছি। কিন্তু আমি দুর্নীতি এবং এই কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াতে আমি যেতে পারবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। বেশ, আমরা তাহলে সেই অনুযায়ী আপনার কিউআর কোডটা আমাদের এই অনুষ্ঠানতে দিয়ে দিচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাকে।